আলোর গতি কত? 3 × 10⁸। আসলেই কি তাই? আলো যখন গ্লাসে ভ্রমণ করে তখন তার গতি কমে যাচ্ছে, যখন প্লাস্টিকে কমে যাচ্ছে, যখন ডায়মন্ডে আরো বেশি কমে যাচ্ছে। কিন্তু কেন কমে যাবে? কোয়ান্টাম পর্যায়ে এর ব্যাখ্যা কি? কিভাবে আলো ইলেকট্রনের সাথে ঘর্ষণের মাধ্যমে এর গতি পিছিয়ে যাচ্ছে, এবং আলো কি আসলেই ধীর গতিতে চলছে, নাকি আলো গ্লাসের ভিতর দিয়ে চলার সময় একটু বেশি সময় নিচ্ছে? এটি আমরা আজকের ভিডিওতে জানবো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সায়েন্স বেজ। আমরা জানি ভ্যাকিউম স্পেসে আলোর গতি হচ্ছে 3 × 10⁸। বাতাসে আলোর বেগ হচ্ছে 2.99 × 10⁸। একটু কমে গেল, কেন কমে গেল? আবার গ্লাসে আলোর বেগ হচ্ছে 2 × 10⁸। কমে যাচ্ছে, কেন কমে যাচ্ছে ভাই? একটু স্মার্টলি চিন্তা করি। আমরা বইতে কি পড়ে থাকি যে মাধ্যমের ঘনত্বের কারণে আলো বাধা পায়, এই জন্য আলো দিক পরিবর্তন করে, আবার আলোর স্পিড কমে যায়। কিন্তু আসলেই কি তাই? না, আসলে সেটা আবার না। কিভাবে? ভ্যাকিউমে আমরা বলে থাকি কোনো অ্যাটম নাই, অর্থাৎ কোনো অ্যাটমের ইলেকট্রনও নাই, সো কোনো প্রবলেম নাই। কিন্তু বাতাসে খুব দূরে 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 এক একটা ইলেকট্রন আছে, এক একটা পরমাণু আছে, এন্ড দ্যাটস নট এ বিগ ডিল। অনেক দূরে দূরে আছে, যে যার মতো আছে, সমস্যা নাই। আলোর জন্য আলো ভ্রমণ করছে। কিন্তু গ্লাসে যখন আসলাম, পরমাণুগুলো কাছাকাছি অবস্থান করছে, অর্থাৎ ইলেকট্রন তো আরো কাছাকাছি অবস্থান করছে। ইয়েস, আমি বারবার ইলেকট্রনের কথা বলছি কেন, পরমাণুর কথাই বলছি কেন? পরমাণু কি আলোকে বাধা দিবে? না, পরমাণু বাধা দিবে না, নিউক্লিয়াসও বাধা দিবে না। বাধা দিবে কে? বাধা দিবে হচ্ছে ইলেকট্রন। বাধাও দিবে না আলোর কোয়ান্টাম ক্রিয়া। আমরা সবাই জানি আলো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, অর্থাৎ আলোতে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড উভয় উপস্থিত আছে। এখানে আমাদের ম্যাগনেটিক ফিল্ড নিয়ে তেমন কোনো কাজ নাই, এখানে আমাদের মেইন কাজটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড নিয়ে। এখন কোনো একটি উৎস থেকে আলো আসছে, অর্থাৎ কোনো একটি উৎস থেকে ইলেকট্রিক ফিল্ড আসছে। ইলেকট্রিক ফিল্ড ডাউন আপ ডাউন আপ। ইলেকট্রিক ফিল্ড এসে হঠাৎ একটি গ্লাসকে সামনে পেল। এখন গ্লাসে কি পরমাণুর ঘনত্ব বেশি, ইলেকট্রনেরও ঘনত্ব বেশি। এখন এই ইলেকট্রিক ফিল্ড যে একটি ইলেকট্রনকে আঘাত করলো, ইলেকট্রন কিন্তু একটা চার্জড পার্টিকেল, ইলেকট্রনের চার্জ আছে, এবং এখান দিয়ে ইলেকট্রিক ফিল্ড প্রবাহিত হচ্ছে। যখন ইলেকট্রিক ফিল্ড একটা চার্জড পার্টিকেলকে আঘাত করবে, তখন এই চার্জড পার্টিকেলটা হালকা একটু অসিলেট করবে বা কম্পন করবে। এখন আমরা কি জানি, যখন কোনো চার্জড পার্টিকেল বা যখন কোনো চার্জড বস্তু অসিলেট করে, তখন সেখান থেকে তৈরি হয় আরো একটি ইলেকট্রিক ফিল্ড। একসাথে ইলেকট্রন যতগুলা ইলেকট্রিক ফিল্ড তৈরি করলো, এই সবগুলা ইলেকট্রিক ফিল্ড মিলে একটা মেইন ইলেকট্রিক ফিল্ড তৈরি হলো। কেন? কারণ আমরা জানি আলোর ব্যতিচার বা লাইট ইন্টারফেয়ারেন্সের ব্যাপারে। আলোর গঠনমূলক এবং ধ্বংসাত্মক দুই ধরনের ব্যতিচার হয়ে থাকে। এখন যতগুলা ইলেকট্রনের ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, সবগুলা ইলেকট্রনের ইলেকট্রিক ফিল্ড মিলিয়ে একটা ফাইনাল ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে তরঙ্গের ইন্টারফেয়ারেন্সের মাধ্যমে। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ডের কাহিনী শেষ না? এখনো শেষ না। এই যে আমাদের আলোর ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে, এই যে আমাদের ইলেকট্রনের ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে, দুইটা ইলেকট্রিক ফিল্ড। এখন কি হবে? এখন আমরা দেখি, একটু আগে আমাদের অনেকগুলো ইলেকট্রিক ফিল্ড একসাথে ইন্টারফেয়ারেন্সে লিপ্ত হয়েছিল। এখন আলোর যে ইলেকট্রিক ফিল্ড এবং ইলেকট্রনের যে ইলেকট্রিক ফিল্ড, এই দুইটাও কি ইন্টারফেয়ারেন্সে লিপ্ত হবে? হ্যাঁ, অবশ্যই। এখন এই দুইটার ইন্টারফেয়ারেন্স প্যাটার্নটা কেমন হবে? এখন এমন যদি হয় আলোর ইলেকট্রিক ফিল্ড এবং ইলেকট্রনের ইলেকট্রিক ফিল্ড দুইটাই পুরা বিপরীত, তখন তো দুইটার ধ্বংসাত্মক ব্যতিচার হয়ে যাবে। তাহলে তো শক্তির নিত্যতা রং হয়ে যাবে। না, এখানে ধ্বংসাত্মক ব্যতিচার হতে পারবে না। আবার যদি গঠনমূলক ব্যতিচার হয়, আলো নিজেই আসছে, আলো নিজে একটা গ্লাসকে হিট করছে, এর ফলে আলোর নিজের শক্তি বৃদ্ধি পাচ্ছে। না, এখানেও তো হয় না, শক্তি বৃদ্ধি বা ধ্বংস করা যাবে না। তাহলে কি এমন হতে পারে? আচ্ছা, আমরা কি আলোর ইলেকট্রিক ফিল্ড এবং ইলেকট্রনের ইলেকট্রিক ফিল্ডকে এমন ভাবে রাখতে পারি যাতে শক্তি তৈরিও না হয় আবার ধ্বংসও না হয়? হ্যাঁ, ঠিক সেটাই। আপনি এখন স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন, একটি সুন্দর প্যাটার্ন, যেখানে শক্তি ধ্বংস হবে না, শক্তি সৃষ্টিও হবে না। আমরা যদি এখন ফাইনাল ইলেকট্রিক ফিল্ডটার দিকে তাকাই, আলোর ইলেকট্রিক ফিল্ড এবং ইলেকট্রনের ইলেকট্রিক ফিল্ড, এই দুইটি ইলেকট্রিক ফিল্ড নিয়ে যে ফাইনাল ইলেকট্রিক ফিল্ডটি তৈরি হচ্ছে, এটা কি একটু পিছিয়ে পড়েছে না? হ্যাঁ, এই ইলেকট্রিক ফিল্ডটা একটু পিছিয়ে পড়েছে। তাহলে কি হলো? আলো একটু পিছিয়ে পড়লো। আলো প্রতিটি সময় যখন গ্লাসে প্রবেশ করে, তখন ইলেকট্রনের যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, সেটির ইন্টারফেয়ারেন্সের কারণে
আলোর ইলেকট্রিক ফিল্ডটা কিছুটা পিছিয়ে পড়ে। আলোর ইলেকট্রিক ফিল্ডকে কিছুটা টান দেওয়া হয়। আলোর ইলেকট্রিক ফিল্ডকে টান দিয়ে দিচ্ছেন, তার মানে তো আপনি আলোকেই ধরে টান দিচ্ছেন। গ্লাস যখন আলোকে ধরে টান দিবে তখন আলো পিছায় যাবে। সো দ্যাটস নরমাল। সো এখানে কি হচ্ছে, আলোর ওই স্থানটি আবার অতিক্রম করা লাগছে, অর্থাৎ আলো আসছে আসছে গ্লাসে প্রবেশ করছে, আলোকে ধরে গ্লাস পিছনে টান দিচ্ছে, আলো আবার ওই স্থান অতিক্রম করছে, অর্থাৎ আলোর গতি ঠিকই থাকছে কিন্তু আলো পিছিয়ে পড়ছে বলে আলোর সেই স্থানটি আবার অতিক্রম করতে হচ্ছে। এটি মেইনলি সমস্যা, এবং এই কারণেই আমরা বাহিরে থেকে দেখে বলি আয় হ্যাঁ আলোর গতি কমে গেছে, আলোর গতি ডায়মন্ডে কম, আলোর গতি গ্লাসে কম, পানিতে কম, কিন্তু আলোর গতি আসলে কম না, আলোকে ধরে টান দিচ্ছে তারা, আলোকে ধরে টান দিয়ে পিছিয়ে দেওয়ার কারণে আলোর অতিক্রম করতে বেশি সময় লাগছে। এটি মূলত হচ্ছে আলোর সাথে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ইন্টারফারেন্সের মাধ্যমে আলোর গতি 3 × 10⁸ থাকে কিন্তু আলো সময়টি একটু বেশি নেয়। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে আলোর গতি যদি এভাবে কমানো যায়, আলোর গতি কিভাবে বাড়ানো সম্ভব? অর্থাৎ এমন কি কিছু আছে যেটাতে আমরা ইনভার্স রিফ্র্যাক্টিভ ইনডেক্স দিয়ে আলোর গতি বাড়িয়ে দিতে পারি বা আলোকে কিছুটা সামনে পুশ ফরওয়ার্ড করতে পারি? কোশ্চেনের অ্যান্সারটা কমেন্ট বক্সে লিখে ফেলেন।おーまあゴットサイエンスベーツサイエンスベーツイツトライングターンビッシュザサイエンスベハインドエブリシングサブスクライブコーディビスキットビボータイサブスクライブサブスクライブサブ